হারেমে থাকা রূপসীরা সেখানে প্রায় সবাই একসঙ্গেই স্নান করত। স্নানের সময় তাদের বেশিরভাগই তখন অর্ধনগ্ন কিংবা পুরোপুরি নগ্ন থাকত। সম্রাট বা সুলতানরা অনেক সময় লুকিয়ে লুকিয়ে সেই দৃশ্য উপভোগ করতেন। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, প্রাচীনকালের সম্রাটদের ইতিহাসে আপনারা অনেকেই হয়তো রহস্যময় হারেম শব্দটির কথা শুনে থাকবেন, কিন্তু কি এই হারেম আর সেখানে কি বা হতো তাই নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, হারেম শব্দটি একটি তুর্কি শব্দ। আবার কেউ কেউ বলেন হারেম শব্দটি আরবি শব্দ হারাম থেকে এসেছে, যার অর্থ হলো নিষিদ্ধ। এক কথায় হারেম হলো মহিলাদের জন্য এমন একটি সংরক্ষিত নির্ধারিত স্থান যেখানে সাধারণ পুরুষদের প্রবেশ নিষিদ্ধ ছিল, আর তাই সেই সময়কার পুরুষদের কাছে হারেম ছিল অতি আগ্রহের একটি রহস্যময় স্থান। হারেম শব্দটি শুনলেই প্রথমেই চোখে ভেসে ওঠে শত শত সুন্দরী রমণী আর তার মাঝে কোনো রাজা বা সম্রাটের প্রণয়লীলার স্থান। সাধারণত তুর্কি সাম্রাজ্যের ইতিহাসে সর্বপ্রথম হারেমের উল্লেখ পাওয়া যায়। তাছাড়া মুঘল সাম্রাজ্যের ইতিহাসের হারেমেও ছিল অতি বিখ্যাত। এগুলো ছাড়াও ইউরোপ কিংবা চীন সাম্রাজ্য সহ অন্যান্য সাম্রাজ্যের ইতিহাসেও হারেমের উল্লেখ পাওয়া যায়। প্রায় সব সাম্রাজ্যের ইতিহাসে হারেম থাকলেও তুর্কি ও মুঘলদের হারেমই ছিল অন্যদের চেয়ে বহুগুণে প্রসিদ্ধ। একটি হারেমে যে কেবল সম্রাটের জন্য উপভোগ্য সুন্দরী রমণীরাই থাকত শুধু তাই নয়, বরং হারেমে সুন্দরী নারীরা ছাড়াও সম্রাটের স্ত্রী, মা, অবিবাহিত কন্যা ও অন্যান্য মহিলা আত্মীয় এবং হারেমের পাহারাদার সাদা কালো খোঁজারাও থাকত। এছাড়াও সম্রাটের যুবরাজরাও এই হারেমেই বেড়ে উঠতেন। মূলত হারেম ছিল একটা ছোটখাটো রাজ্যের মতোই। এক একটি হারেমে সম্রাটের নিজের লোকজন সহ বিভিন্ন দেশ থেকে আসা 2 থেকে 3 হাজারের অধিক রমণীরা থাকত। এছাড়াও এখানে থাকা দাসী ও পাহারাদার সব মিলিয়ে গড়ে একটি হারেমে প্রায় 5,000-এর কাছাকাছি লোকজন থাকত। বিশেষত তুর্কি সাম্রাজ্যের হারেমের ক্ষেত্রে এই সংখ্যাটা অন্যান্য সাম্রাজ্যের হারেমের তুলনায় সবসময় বেশিই থাকত। তবে ইতিহাসে এটিও পাওয়া যায় দক্ষিণ ভারতের রাজাদের নাকি 10 থেকে 15,000 যৌন দাসী থাকত। বিশেষ করে তুর্কি হারেম ছিল ছোটখাটো একটা রাজ্যের মতো। এই হারেমে স্কুল, দোকান, রসুইঘর, মসজিদ, কারাগার, হামাম, বাগিচা, বস্ত্রালয় ও রত্নশালা সহ প্রায় সবকিছুই ছিল। তখনকার সময়ে রাজাদের একাধিক পত্নী উপপত্নী থাকবে এটি ছিল একটি স্বাভাবিক ব্যাপার। সম্রাটেরা প্রতিদিন তাদের হারেম থেকে এক বা একাধিক সুন্দরী রমণীকে পছন্দ করে নিজের শয্যাসঙ্গী করতেন। এই রমণীরা ছিল নিজের দেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আগমন করা সুন্দরী রূপসীরা। সাধারণত হারেমে থাকা সুন্দরী কুমারী রূপসীরা সম্রাটের শয্যাসঙ্গী হতে অগ্রাধিকার পেতেন। কোনো রমণীকে সম্রাটের শয্যায় পাঠানোর আগে অন্যান্য দাসী ও নারীরা মিলে সেই রমণীকে দুধ ও গোলাপ জলে স্নান করাতো। তারপর বিভিন্ন অলংকার ও প্রসাধনী ব্যবহার করে দামি বস্ত্র পরিধান করিয়ে তাকে সুসজ্জিত করা হতো। সম্রাটের কাছে কেউ একবার ব্যবহার হয়ে যাওয়া বস্ত্র দ্বিতীয়বার পরিধান করে যেত না, প্রতিবারই নতুন নতুন বস্ত্র পরিধান করে যেতে হতো। বন্ধুরা, এবারে হারেমের জন্য রূপসী নারীদের কিভাবে সংগ্রহ করা হতো তা নিয়ে আলোচনা করা যাক। যে সম্রাট বা সুলতান যত বেশি অভিজাত, ক্ষমতাশালী ও অর্থবিত্তের অধিকারী হতো, তার হারেমে নারীর সংখ্যাও তত বেশি থাকত। তখনকার রাজা বাদশাদের আমলে যুদ্ধবিগ্রহ কম বেশি লেগেই থাকত, আর যুদ্ধে পরাজিতদের স্ত্রী কন্যাকে দাসদাসী হিসেবে হারেমে নিয়ে আসা হতো। নারীদেরকে কখনো উপঢৌকন হিসেবে বা দাসী হিসেবে ক্রয় করে আনা হতো। বিভিন্ন সুন্দরী রূপসীদের কিডন্যাপ করে হারেমে আনার ব্যাপারটিও ছিল ইতিহাস স্বীকৃত। তখনকার সময়ে কোনো প্রজা খাজনা দিতে ব্যর্থ হলে খাজনাস্বরূপ তার পুত্রকন্যাকে তুলে নেওয়া হতো। পুত্রকে দাস হিসেবে রাজার বিভিন্ন কাজে লাগানো হতো এবং কন্যাকে দাসী হিসেবে হারেমে প্রেরণ করা হতো। এভাবেই নানা উপায়ে হারেমের জন্য নারী সংগ্রহ করা হতো। হারেমে যে সকল নারী একবার প্রবেশ করত তাদের বের হবার খুব একটা সুযোগ ছিল না। বন্ধুরা, এবারে হারেমের ভোজন বিলাসের ব্যাপারটির দিকে দৃষ্টিপাত করা যাক। হারেম ছিল যেন সুখের স্বর্গের মতো। সারা দেশে দুর্ভিক্ষ লেগে থাকলেও হারেমে উচ্চাবিলাসী খাবারের কখনো অভাব ঘটত না। ইতিহাসে এক একটি তুর্কি হারেমে 10টার অধিক রসুইঘর এবং সুঅভিজ্ঞ 150 জনের অধিক বাবুর্চি থাকার কথা উল্লেখ রয়েছে। এছাড়াও জাল, মশলা, জিনিসপত্র এগিয়ে দেয়া এবং কাটাকুটির জন্য আরও অনেক ভৃত্য থাকত। এখানকার হারেমের চুলা জ্বালানোর জন্য প্রতিদিন নাকি প্রায় 200 গাড়ি জ্বালানিরই প্রয়োজন পড়ত। ভোজন বিলাস ছাড়াও সম্রাটের বিনোদনের জন্য হারেমে সঙ্গীত কিংবা নাচের আসরেরও আয়োজন করা হতো। কোনো সম্রাট বা সুলতানই হারেমের একমাত্র প্রধান আকর্ষণ ছিলেন। তিনি একমাত্র পুরুষ যিনি হারেমে প্রবেশ করতে পারতেন। সুলতান ছাড়া অন্য কেউ হারেমে প্রবেশ করলে তার জন্য মৃত্যুদণ্ড ছিল অনিবার্য। সুলতান তার হারেমকে সুরক্ষিত করতে বিভিন্ন বয়সী খোজাদের নিয়োগ করতেন। খোজারা ছিল মূলত পুরুষ, কিন্তু তারা যেন হারেমের সুন্দরীদের ভোগ করতে না পারে তাই তাদের পুরুষাঙ্গ কেটে ফেলা হতো। খোঁজা তৈরি করার জন্য সে সময় কৃতদাস ব্যবসায়ীরা ছোট ছোট ছেলেদের যৌনাঙ্গ কেটে ফেলত।
দেখা যেত একজন খোঁজা বানাতে গিয়ে বাকি প্রায় 30 জনেরই মৃত্যু হচ্ছে। যে একজন বেঁচে যেত সেই একজনকে ব্যবসায়ীরা সুলতানের কাছে চড়া দামে বিক্রি করত। এই খোঁজারা অনেকটা মেয়েলি স্বভাবের হতো। তারা নারীদের মতোই নাচ, গান আর কবিতা ভালোবাসত। এক একটি হারেমে প্রায় 100 থেকে 150-এর অধিক খোঁজা থাকত। খোঁজাদের মধ্যে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ দুরকমেরই ছিল। এমনটিও শোনা যায় সুলতানরা নাকি এই শ্বেতাঙ্গ খোঁজাদের সাথে অনেক সময় নিজেদের বিকৃত যৌনাচারও চরিতার্থ করতেন। সাধারণত হারেমের একটি অন্যতম জায়গা ছিল হামাম। হারেমের সবচেয়ে অভিনব আয়োজনগুলোর মধ্যে এক একটি হামাম ছিল উল্লেখযোগ্য। হামাম হলো স্নানাগার। হামামের ব্যাপারে মুঘল কিংবা অন্য সাম্রাজ্যের হামাম থেকে তুর্কি সাম্রাজ্যের হামামের জৌলুসি সবচেয়ে বেশি ছিল। হামামগুলোর মতো এমন সুন্দর স্নানঘর পৃথিবীতে যেন দ্বিতীয়টি নেই। স্নানঘরের চারদিকে থাকতো জলের ফোয়ারা। জলের নলগুলো থাকতো সোনা ও রূপায় মোড়ানো। জলের পাত্রগুলো থাকতো হীরা ও রৌপ্যমণ্ডিত। সোনা ও রূপার সেই পাত্রে গরম ও ঠান্ডা উভয় ধরনের জলই থাকতো। হামামের মেঝেও থাকতো দামি পাথরে বাঁধানো। দেয়ালে থাকতো নানা রকম সুগন্ধির উৎস। একটি হারেমে অনেকগুলো হামাম থাকতো। হারেমে থাকা রূপসীরা সেখানে প্রায় সবাই একসঙ্গেই স্নান করত। স্নানের সময় তাদের বেশিরভাগই তখন অর্ধনগ্ন কিংবা পুরোপুরি নগ্ন থাকত। সম্রাট বা সুলতানরা অনেক সময় লুকিয়ে লুকিয়ে সেই দৃশ্য উপভোগ করতেন। বন্ধুরা, সাধারণত 19 শতকের শুরুর দিকে হারেমের পরিসমাপ্তি ঘটে। 1857 সালে সিপাহী বিদ্রোহের শেষে মুঘল হারেমের সমাপ্তি ঘটেছিল। তার আরও অনেক পরে শাসক কামাল পাশার মাধ্যমে তুর্কি হারেমের সমাপ্তি ঘটে। সমাপ্তির প্রাক্কালেও নাকি তুর্কি হারেমে নানা বয়সী প্রায় 370 জন নারী ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।